যেই দলটির উপর ইতিহাসের সবচেয়ে জঘন্য অত্যাচার করা হয়েছে, ফ্যাসিস্ট আমলে মব করে রাস্তায় আদালত বসিয়ে, যে দলের এক এক করে শীর্ষ 11 জন নেতাকে ঠান্ডা মাথায় জুডিশিয়াল কিলিংয়ের শিকারে পরিণত করা হয়েছে, যে দলের হাজারো কর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে ঠেলে দেওয়া হয়েছে, দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, আয়নাগরে পাঠানো হয়েছে। একটা মাত্র দল, যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য, ডাইভার্ট করার জন্য এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে। সেই দলের উপরে যদি এই ধরনের অপবাদ দেওয়া হয়, তা হবে এই সংসদের জন্য একটা লজ্জার ব্যাপার। সংবিধানের দোহাই দিয়ে কোনো ফেসিবাদ ফিরে আসবে না। ফেসিবাদের দাফন করতে চাই আমরা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে একটু কৈফিয়ত না দিয়ে পারছি না। আমাদের সরকারি দলীয় সম্মানিত সংসদ সদস্যবৃন্দ বক্তব্য রাখার সময় কিছু বিষয় আমাদের দিকে ইঙ্গিত করেছেন, যেটার জন্য আমরা উপযুক্ত নই এবং দায়ী নই বলে মনে করি। একজন মাননীয় সদস্য বলেছেন, মব কালচার সৃষ্টি করার অতীত ইতিহাস আমাদের আছে এবং এখনও করতে চাই। যদি এটা আমি শুনে থাকি আর এটাই সঠিক তিনি বলে থাকেন, আমি বেদনার সাথে তার তীব্র প্রতিবাদ করছি। যে এই দলটির উপর ইতিহাসের সবচেয়ে জঘন্য অত্যাচার করা হয়েছে, ফ্যাসিস্ট আমলে মব করে রাস্তায় আদালত বসিয়ে, যে দলের এক এক করে শীর্ষ 11 জন নেতাকে ঠান্ডা মাথায় জুডিশিয়াল কিলিংয়ের শিকারে পরিণত করা হয়েছে, যে দলের হাজারো কর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে ঠেলে দেওয়া হয়েছে, দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, আয়নাগরে পাঠানো হয়েছে। একটা মাত্র দল, যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য, ডাইভার্ট করার জন্য এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে। সেই দলের উপরে যদি এই ধরনের অপবাদ দেওয়া হয়, তা হবে এই সংসদের জন্য একটা লজ্জার ব্যাপার। এখানে আগে বলেছিলেন একজন সংসদ সদস্য যে আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছি। এই মহান সংসদকে সাক্ষী রেখে বলছি, আমাদের কেউ কখনো এই কথা বলে নাই। আমরা এই সংবিধানের পরিবর্তন চেয়েছি, যাতে একটি ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয়, ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ আমরা পাই, সমাজ পাই, শাসন পাই। সেই জন্য আমরা কথা বলেছি। বরঞ্চ যারা বলেছেন তাদের অনেকেই দফায় দফায় এই কথাগুলো বলেছেন। একজন সম্মানিত সদস্য আজকেও বলেছে, আমরা কিন্তু কখনো বলিনি আমরা সংবিধান বিরোধী নই। সংবিধানের ওই জায়গাগুলো আমরা চাই না যেই জায়গা গত 54 বছরে ফেসিবাদের জন্ম দিয়েছে দফায় দফায়। ওই জায়গাগুলোর সংস্কার চাই আমরা। এরপরে বলা হচ্ছে আমরা জুলাই সনদের, মনে হচ্ছে যে আমরা মুখোমুখি হয়ে যাচ্ছি। জুলাই সনদ গণঅভ্যুত্থানের অংশ, হৃদয় কলিজার একটা অংশ। আমরা এটার বিরুদ্ধে যাব কেন? আমাদের বক্তব্য, আখতার হোসেন চমৎকারভাবে বলেছেন, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা অর্ডার মানি, আমরা অভ্যুত্থানের বাস্তবতা মানি, আমরা গণভোট মানি, আমরা গণভোটের মাধ্যমে যে সংস্কার পরিষদ হওয়ার কথা তা মানি, আমরা প্রয়োজন ক্ষেত্রে সংবিধানের সংশোধন মানি, আমরা জুলাই সনদ সুন্দরভাবে বাস্তবায়নের বিষয়টা মানি। এই কোনো জায়গায় অমান্যের কোনো জায়গা আমাদের পক্ষ থেকে নেই। এখন যদি আমরা সবাই সব কিছু মানি, তাহলে যে মানার ভিত্তিতে আমরা 12 ফেব্রুয়ারির দুটো নির্বাচন করলাম, এর আগে তো আমরা কেউ বলি নাই যে আমরা সংসদ নির্বাচন মানি না অথবা আমরা গণভোট মানি না। এখানে যারা আজকে আমরা আছি এই সংসদের ভিতরে, মহান সংসদে, তারা সকলেই গণভোট এবং গণভোটের হার পক্ষে কথা বলেছি। এখন আজকে আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জানতে চেয়েছিলাম, যে সমস্ত অধ্যাদেশ এখানে আমাদের বৈধতা দেওয়ার জন্য, আইনগত রূপ দেওয়ার জন্য এসেছে,
এই আলোচনা সেইটা কিনা। প্রথমে মাননীয় আইনমন্ত্রী বলেছিলেন না এটা সেইটা না, পরে বলেছেন না এটা এইটাই। এরপরে আমরা আসলে সামনে পর্যাপ্ত কোনো কাগজ পাইলাম না, আমরা কোনো মত দিতে পারলাম না। এখন যে ব্যাপারে আমরা কোনো কাগজপত্র পাইলাম না, মত দিতে পারলাম না, এই সিদ্ধান্তগুলোর হাসর কী হবে আমি বুঝতে পারছি না। আমরা তো পার্টিসিপেটই করতে পারলাম না। মাননীয় স্পিকার, জুলাই অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 52-র ভাষা আন্দোলন, 47-এর পাকিস্তান আন্দোলন, এই সবগুলো একটা আটটার সম্পূরক। এই পর্যায়ে আমরা এসেছি, কোনোটাকে অমান্য করে আসতে পারবো না। আমরা শুধু 2009 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত আমরা নির্যাতিত বা মজলুম ছিলাম না, বরঞ্চ প্রথম আঘাতটা শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর। ওখান থেকেই ফ্যাসিজমের জন্ম। ক্ষমতায় না এসেই তারা কি করবে ক্ষমতায় আসলে সেদিন অগ্রিম জাতিকে জানিয়ে দিয়েছিল। সারা দেশে 2 দিনে 54 জন মানুষ, শুধু জামাতে ইসলামী না, বিএনপিরও সেই সময় নির্মমভাবে তাদেরকে খুন করা হয়েছে। পল্টন মোড়ে 6 জনকে সাপের মতো পিটিয়ে হত্যাই শুধু করা হয় নাই, তাদের লাশের উপর উঠে নর্তন কুর্দন করা হয়েছে। গোটা বিশ্ববাসী স্তম্ভিত হয়েছিল, হতবাক হয়েছিল সেদিনকার দৃশ্য দেখে। এরই ধারাবাহিকতায় এই সংসদে আমি আগেও বলেছি যে এখানে আমরা সবাই মজলুম, বিভিন্নভাবে মজলুম। মজলুমের বাইরে এখানে কোনো সংসদ সদস্য আছেন আমি বিশ্বাস করি না। এটা মজলুমের মিলন মেলা। আসলে এই জায়গায় আমরা চাচ্ছি আগামীর একটা বাংলাদেশ এমন হোক যেই বাংলাদেশে আর কোনো আইন এবং সংবিধানের দোহাই দিয়ে কোনো ফ্যাসিবাদ ফিরে আসবে না। ফ্যাসিবাদের দাফন করতে চাই আমরা। এই জন্যই আমরা বলি যে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এই নতুন বাংলাদেশের মানে এই না যে এর ভৌগোলিক সীমারেখা বদলে যাবে, এর ফ্ল্যাগ বদলে যাবে, এর সব কিছু বদলে যাবে। নো, যে সমস্ত আইন, সংবিধানের যে সমস্ত সুযোগগুলা ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, আমরা ওগুলা ফেলে দিয়ে নতুন বাংলাদেশ চাই। আমরা চাই একজন গ্রামের প্রান্তিক যারা আছে, তৃণমূলের মানুষ আছে, গরিব দুঃখী থেকে শুরু করে একেবারে রাষ্ট্রপতি ভবনে যিনি থাকবেন, তাদের কেউ কোনো বৈষম্যের শিকার হবে না। তারা সবাই সাম্যের ভিত্তিতে তাদের ন্যায্য পাওনাটা পাবেন নাগরিক হিসাবে। আবার কোনো পদ পদবি, দলীয় পরিচয়, ক্ষমতার গরম কোনো কিছুর বলেই কোনো অপরাধ করেও যেন কেউ পার না পায়, সেই বাংলাদেশটা আমরা চাই। এই বাংলাদেশ গঠনের জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এটা নিয়ে যে কমিটি হয়েছে তারা বিস্তারিত আলাপ আলোচনা করেছেন। আমরা আবারও দাবি করছি তার পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের সামনে আসুক। আমরা সেই রিপোর্টটি দেখে এখন থেকে বাকি যে বিলগুলো আসবে আইন আকারে বৈধতা দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে সেগুলোতে অংশগ্রহণ করতে চাই এবং সরকারি দল বিরোধী দল মিলে আমরা আইনের একটা সুষ্ঠু কাঠামো গড়ে তুলতে চাই। আমরা এর বাইরে যেতে চাই না। এখানে আমাদের এইটা নিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, প্রতিযোগিতা নাই, বরঞ্চ এখানে সহযোগিতা থাকা দরকার। আমরা সেই সহযোগিতার মানসিকতা থেকেই প্রত্যেকটা আলোচনায় আমরা নিবিড়ভাবে, আন্তরিকভাবে, সজ্ঞানে আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা আশা করি আপনার মাধ্যমে এটা পাব। আমরা এই বাংলাদেশ অনেক দুঃখী মানুষের। মাননীয় আইনমন্ত্রী তিনি যথার্থই বলেছেন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, আমি মামলার সঠিক সংখ্যা বলতে পারবো না, তবে হিউজ মামলা দেওয়া হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি বলবো শুধু বিএনপি না, সেই সময় বিরোধী দলে যারাই ছিলেন, যতগুলা দল ছিল, সবাই কিন্তু নির্যাতিত হয়েছে। এবং আমাদের বিরুদ্ধেও হাওয়াই মামলা কম দেওয়া হয় নাই। নেত্রকোনায় একটা বাড়িতে বাপ বেটা বসে ভাত খাচ্ছিল, তাদেরকে ধরে এনে বলেছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সেডেশন মামলা তাদের বিরুদ্ধে দিয়েছে। এটা শুধু আমাদের বিরুদ্ধে না, এটা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও দেওয়া হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে
আপনারা মাঝে মাঝে সরকারের হয়তো বা কিছু পারমিশন পেয়েছেন, সরকারি দল এখন যারা আছেন, আমাদেরকে তো কোনো পারমিশনই দিত না। জীবনের ঝুঁকি নিয়ে যা নিয়ে পেরেছি আমরা রাস্তায় নেমেছি, অন্যায়ের অপকর্মের আমরা প্রতিবাদ করেছি, জুলুমের প্রতিবাদ করেছি। আমরা যখন এই ধরনের কোনো কর্মসূচিতে নামতাম, আমরা ধরে নিতাম যে আজকে আরও 2-4টা মামলা হবে, আজকে আরও কিছু লোক আমাদের চলে যাবে ওদের হাতে এবং তাদের উপর বর্বর আক্রমণ চালানো হবে। সেটা হয়েছে। আমি এই জন্য শুধু রাজনৈতিক দল না, আলেম ওলামা থেকে শুরু করে দেশের সিভিল সোসাইটি, সাংবাদিক, দেশি বিদেশি, প্রবাসী যারাই আন্দোলনে অবদান রেখেছে, আমি মনে করি কোনো না কোনো ক্ষেত্রে তারাও নির্যাতিত হয়েছে। আমরা জানি এরকম একজন সাংবাদিকের কথা, তিনি আমেরিকায় থাকেন, করক সরোয়ার। তিনি সেই সময় সরকারের অপকর্মের দলিল তুলে ধরতেন, ঝাল মিটিয়ে তার বোনটাকে ধরে নিয়ে তার উপর অমানসিক নির্যাতন করেছে। আমার যদ্দূর তার নামটা মনে পড়ে, ডাক নাম ছিল রাখা। এরকম দেখা গেছে বিদেশে বসে তার ন্যায্য মত প্রকাশের অপরাধে দেশে থাকা তার আত্মীয় স্বজনের উপর তারা চরম জুলুম করেছে। আমি বলবো যে মুষ্টিমেয় একটি পরিবার, একটি গোষ্ঠী ছাড়া গোটা বাংলাদেশ সেদিন ছিল মজলুম। আর কারাগার 64 জেলায়, শুধু 64টা না, আর কাশেমপুরে আরও বাড়তি 4টা না, বরঞ্চ সারা বাংলাদেশটাই ছিল একটা কারাগার। কোনো কোনো সময় জেলের ভিতরে দীর্ঘ সময় থেকেছি, বছর 2 বছর। এখানে অনেক সংসদ সদস্যবৃন্দ আমরা একসাথে ছিলাম। সেই সময় দেশের বিষয় আশয় নিয়ে চিন্তা করতাম, নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করতাম। ওই সময়টা আমাদের মাঝে কোনো বিরোধ ছিল না, কোনো ডিভিশন ছিল না, আমরা সবাই ছিলাম, আমাদের অবস্থান ছিল বাংলাদেশের পক্ষে, আমরা বাংলাদেশি। কিন্তু আশ্চর্য, এরপরের অধ্যায় দেখি এখন বদলে গেছে। আমরা এক একজনকে ঠেলে বিনা টিকিটে এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দিই। টিকিট ছাড়া যাবে কেমনে? টিকিট নাই, ভিসা নাই, চলে যাও অমুক দেশে। আসলে এই ধরনের তৎপরতা আমি করলে ওইটা অন্যায়, অন্য কেউ করলে ওইটা অন্যায়। আমি এটা নিন্দা জানাই। এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। সবই যদি অন্য দেশের দালাল হয়ে যায়, তাহলে এই দেশের নাগরিক হবে কে? আসুন ওই পথ আর দুষাদেশি রাশারাশি ছেড়ে আমরা সবাই এই দেশের হই, জনগণ হই, দেশপ্রেমিক হই। আমি বিশ্বাস করি সকলের অন্তরে দেশপ্রেম আছে। এই অপচর্চাটা বন্ধ হওয়া উচিত। আমি প্রথম দিনই মাননীয় স্পিকারকে অভিনন্দন জানাতে গিয়ে অনুরোধ করেছিলাম যে এই মহান সংসদে আমরা যেন আর এখানে দাঁড়িয়ে কারো চরিত্র হনন করে একটা সেকেন্ডও নষ্ট না করি। এবং আমি আপনাকে অনুরোধ করেছিলাম আপনি এটা অ্যালাউ করবেন না। আমি আবার আজকে এটা আপনাকে অনুরোধ করব। এই সংসদ পরস্পরের চরিত্র হননের জন্য নয়। এই সংসদ জাতির দিক নির্দেশনা দেওয়ার জন্য, আগামীর বাংলাদেশ, প্রত্যাশার বাংলাদেশ, যুব সমাজের বাংলাদেশ, মা বোনদের জন্য, নারী সমাজের জন্য একটা নিরাপদ বাংলাদেশ, শিশুদের জন্য বেড়ে ওঠার নিরাপদ বাংলাদেশ আমরা গড়তে চাই। এই দেশটা যদি গড়তে হয়, তাহলে আমরা আবারও অনুরোধ করব, যে গণভোটটায় আমরা সবাই রাজি ছিলাম, হা বলতে আমরা সবাই মিলে এখানে ক্যাম্পেইন করেছি, আসুন কোনো বিতর্ক ছাড়া এই গণভোটটা আমরা মেনে নিই। ওই গণভোটের ডিরেকশন অনুযায়ী আমরা যে সংস্কার পরিষদটা গঠন করার কথা, সংবিধান, আইন মানুষের জন্যে, আমরা স্বীকার করেছি সবাই সব কিছু আইন মেনে আজকের এই জাতীয় সংসদ গঠিত হয়নি, এই পর্যায়ে আমরা এসে উপনীত হইনি। আমরা আইনের কম্প্রোমাইজ করেই এখানে এসেছি এবং কম্প্রোমাইজ করেছি আমরা দেশ এবং জনগণের স্বার্থে। যদিও সময়সীমা চলে গেছে, আমরা যদি মাইন্ড ওপেন থাকি তাহলে আমরা মনে করি এখন রাস্তা বের করা সম্ভব এবং সেই রাস্তা বের করে আমরা এগিয়ে যাই। যতটুকু সংস্কার হওয়ার সংস্কার হবে, যেখানে সংশোধন হওয়ার সংশোধন হবে। আমরা সংশোধন বিরোধী নই, আবারও একেবারে স্পষ্টভাবে আমি জানিয়ে দিচ্ছি। এবং সংবিধান সংশোধনের কাজটা এবং আইন রচনার কাজটাই তো আমাদের কাজ। এই কাজে আমাদের পূর্ণ সহযোগিতা পাবেন। এটি একটি রুটিন কাজ, এটা আসবে, এটার জন্য আলাদা নোটিশ এবং প্রস্তাব আনার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না। আর যে প্রস্তাবটা এখানে আলোচিত হচ্ছে, এখনও আমরা জানতে পারলাম না
অনুরূপ আরেকটা প্রস্তাব 30 তারিখ যেটা উত্থাপিত হয়েছিল মার্চ মাসের, সেটা আর কী হলো? সেটা যদি কোনো কিছু না হয়ে থাকে তাহলে পেন্ডিং একটা বিষয়ে প্রস্তাব থাকা অবস্থায় আরেকটা মুলতবি প্রস্তাব আসতে পারে কিনা আমি এই কার্যপ্রণালী বিধি পড়ে এটা বুঝতে পারি নাই। যেহেতু আমি নবীন সদস্য, আমাকে একটু বুঝিয়ে দিলে আমি খুশি হব। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।